গাড়ির ভেতর এক থমথমে নীরবতা বিরাজ করছে। টোকিওর ব্যস্ত রাস্তা ধরে মসৃণ গতিতে ছুটে চলেছে সৌহার্দ্যের মার্সিডিস। মিহি জানালার বাইরে মুখ ফিরিয়ে শহরের উঁচু উঁচু কাঁচের দালান কোঠা আর অচেনা মানুষের ভিড় দেখছে। রাগ তখনও তার মাথার চাঁদি ছুঁয়ে আছে। লোকটা তাকে স্রেফ ইশারাইঙ্গিতে নাচাতে চায়। বড্ড অহংকার তার। অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামতেই দ্রুত পায়ে নামল মিহি। ঘরে ঢুকেই সবার আগে দরজা লাগাল। সৌহার্দ্যের কপালটা কুঁচকায় এতে। মিহি ঘরে ঢুকে সবার প্রথমে ফ্রেশ হল। অসহ্য বিরক্তিতে মেজাজ চটে আছে। লোকটাকে দেখলেই বিরক্তি ধরে যাচ্ছে। সহ্যই হচ্ছে না। সে রাগে ফুঁসে উঠল আয়নার সামনে দাঁড়িয়ে। স্নান করেছে সবে, চুলে টাওয়াল পেঁচানো। টাওয়াল খুলল ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রাগে লালচে গাল দুটোর দিকে তাকাল। রাগ কমানোর মোক্ষম ওষুধ হিসেবে সে ড্রয়ার ঘেঁটে বের করল একটা কালো রঙের চারকোল পিল অফ ফেস মাস্ক। সারা মুখে কুচকুচে কালো রঙের ঘন মাস্কটা লেপে দিতে দিতে সে বিড়বিড় করল, কি ভেবেছে নিজেকে? নিজেকে কি মনে করে? হ্যাঁ, হিটলার একটা। অহংকারে তো মাটিতে পাই পড়ে না। কোথাকার কোন হনু সে? এতেই যখন দেমাগ, তবে কেন এই সুন্দর মিষ্টি বুকে গলায় ঝুলিয়েছিলে? তখন তো ভারী ভালো মানুষটি সে যে কবুল বলেছিলে। উফ, ভাবলেই গা জ্বলে যাচ্ছে। বিড়বিড় করতে করতে চোখের চারপাশ আর ঠোঁটটুকু বাদে পুরো মুখটা কয়লার মতো কালো করে মিহি আয়নার দিকে তাকিয়ে নিজেই একটু থতমত খেয়ে গেল। তাকে এখন আফ্রিকার কোনো আদিবাসী বা কোনো হরর সিনেমার ভুতুড়ে চরিত্রের চাইতে কম কিছু লাগছে না। কিন্তু মিহির তাতে বয়েই গেল। হঠাৎ করেই ডাইনিং এরিয়া থেকে একটা কাঁচের বাটি পড়ার সশব্দ আওয়াজ ভেসে এলো। মিহি চমকে উঠল। ওমনভাবেই মুখের ভেজা কালো মাস্কটা নিয়েই মিহি চোরের মতো পা ফেলে শোবার ঘর থেকে বের হল। ড্রয়িং রুম পেরিয়ে কিচেনের দরজার কাছে আসতেই সে দেখল সৌহার্দ্য মাত্রই জ্যাকেটটা খুলে সোফায় রেখেছে। সে কিচেন ক্যাবিনেট থেকে কফির মগ নামাতে গিয়ে ভুলে একটা কাঁচের ছোট বোল ফেলে দিয়েছে, যেটা এখন মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। সৌহার্দ্য বিরক্তি নিয়ে মেঝেতে ঝুঁকে কাঁচের টুকরোগুলো হাত দিয়ে তুলতে যাবে, ঠিক তখনই মিহি কিচেনের দরজার ওপাশ থেকে ফিস করে বলে উঠল, খালি হাতে কাঁচ তুলতে যাবেন না, কেটে যাবে। হঠাৎ নিঝুম ফ্ল্যাটে এমন ফিসফিসানি শুনে সৌহার্দ্য ঝট করে মাথা তুলে দরজার দিকে তাকাল। আর তাকানো মাত্রই তার হাত থেকে আধভাঙা কাঁচের টুকরোটা আবার মেঝেতে পড়ে গেল। তার চোখের মণি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। সামনের দরজায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি, মাথায় ভেজা এলোমেলো চুল, সারা শরীর ঢাকা ঢিলেঢালা পোশাকে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তার পুরো মুখটা কুচকুচে কালো। শুধু দুটো বড় বড় চোখ আর ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে জলজল করছে। সৌহার্দ্য কয়েক পা পিছিয়ে গিয়ে কিচেন স্ল্যাবের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে বেশ চড়া গলায় বলে উঠল, হোয়াট অন আর্থ ইজ দিস? তুমি এসব কি? ভূত নাকি? মিহি নিজের মুখের মাস্কের কথা ভুলেই গিয়েছিল। সৌহার্দ্যের এমন ভরকে যাওয়া চেহারা দেখে তার হাসি পেয়ে গেল, কিন্তু মাস্ক শুকিয়ে টানটান হয়ে যাওয়ায় সে প্রাণ খুলে হাসতেও পারছে না। মুখটা বিকৃত করে কোনোমতে বলল, ভূত বলছেন কেন? ফেস মাস্ক চিনিস না? আই মিন, চেনেন না? কখনো মেয়েদের স্কিন কেয়ার করতে দেখেননি? সৌহার্দ্য এক হাত বুকে দিয়ে লম্বা একটা শ্বাস ফেলল। কপাল কুঁচকে নিজের রিডিং গ্লাসটা ঠিক করতে করতে বলল, স্কিন কেয়ার করছ নাকি আফ্রিকার জঙ্গল থেকে শিকার করতে এসেছ? দিনের আলোয় এই চেহারা নিয়ে কেউ ঘোরে? আমার হার্ট অ্যাটাক হওয়া বাকি ছিল শুধু। মিহি দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে মাস্কের টানে চোখ ছোট ছোট করে বলল, আপনার মতো পাষাণের আবার হার্ট আছে নাকি? থাকলে তো বাদ দিন, যান নিজের কাজ করুন। আমার রূপের চর্চায় আপনাকে নাক গলাতে হবে না। বলতে বলতেই মিহি হনহন করে নিজের ঘরের দিকে চলে যেতে নিল, কিন্তু শেষ রক্ষা হল না। কিচেনের দরজার গোড়ায় পড়ে থাকা কাঁচের একটা খুব ছোট টুকরোয় তার খালি পায়ের বুড়ো আঙুলটা ছোঁয়া লেগে গেল। আহ! মিহি কোঁকিয়ে উঠে এক পায়ে লাফাতে লাগল। সৌহার্দ্য সময় নষ্ট না করে দ্রুত এগিয়ে এলো।
মিহির কোনই শক্ত করে ধরে বলল, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াও। এমনিতেই মুখে আলকাতরা মেখে আছ, এখন আবার এক পায়ে লাফিয়ে সারা বাড়ি ভুতুড়ে নাচ নাচবে নাকি? মিহির আগে গজগজ করতে করতে বলল, ছাড়ুন আমাকে, আমি নিজেই নিজের পায়ে চুপ। সৌহার্দ্য ধমকে উঠল। সে মিহিকে ধরে ড্রয়িং রুমের সোফাটায় বসিয়ে দিল। নিজে সোফার সামনে হাঁটু গেড়ে বসল। মিহির ফর্সা পায়ের নরম পাতাটা নিজের হাতের মুঠোয় তুলে নিল সে। বুড়ো আঙুলের ঠিক নিচে ছোট্ট একটু কাঁচের কণা ঢুকে চামড়াটা লাল হয়ে আছে। সামান্য একটু রক্তবিন্দু জমতে শুরু করেছে সেখানে। সৌহার্দ্য অত্যন্ত সাবধানে নিজের চোরা আঙুল দিয়ে কাঁচের কণাটা এক টানে বের করে আনল। মিহি ব্যথায় উফ করে উঠে সৌহার্দ্যের কাঁধের শার্টটা খামচে ধরল। কাঁচটা ফেলে দিয়ে সৌহার্দ্য মুখ তুলে তাকাল। এত কাছে থাকায় মিহি দেখল সৌহার্দ্যের ফর্সা মুখে হালকা ঘামের কণা। মিহি কাছ থেকে পর্যবেক্ষণ করল তা। কেন যেন এবার রাগ হল না। সৌহার্দ্য সোজা মিহির চোখের দিকে তাকিয়ে বলল, মুখে এই আলকাতরা মাখার চেয়ে পায়ে জুতো পরাটা বেশি দরকারি ছিল। মিহি চোখ নামিয়ে নিল। চট করে পাটা টেনে নিয়ে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না, আমি রুমে যাচ্ছি। সে উঠে দাঁড়াতেই সৌহার্দ্য সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুঁজল। মিহি গটগট করে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল। ওয়াশরুমের আয়নায় দাঁড়িয়ে মাস্কটা টেনে তোলার সময় মিহির গাল দুটো ব্যথায় লাল হয়ে উঠল। আপন মনে মাথায় কিছু অসংলগ্ন চিন্তা আসতেই মাথায় চাটি মারল। কি সব ভাবছে সে। টেবিলের ওপর রাখা অ্যালার্ম বেজে চলেছে বহুক্ষণ। আজ মাসের প্রথম দিন, মিহির অফিসে জয়েনিং ডে। সে এদিকে বেশ আলস্যে ভুগছে। মোটেও উঠতে মন চাইছে না বিছানা ছেড়ে। রাত করে জেগে মুভি দেখার ফলস্বরূপ এখন ঘুমে চোখ ডুবে আছে। মাথা ঝিমঝিম করছে। আড়মোড়া ভেঙে বহু কষ্টে উঠে বসল মিহি। কোমর অবধি পৌঁছানো চুলগুলো তুলে খ্যাপায় পেঁচাল দ্রুত। অ্যালার্ম ঘড়িটা নিয়ে চাপড় মেরে বন্ধ করল। কান ঝালাপালা করে ফেলছে তার। একটু দম নিতেই দেয়াল ঘড়িতে চোখ পড়ল। কিছুটা ঝাপসা দেখাচ্ছে দূরের সবকিছু। টেবিল থেকে চশমা নিয়ে চোখে পড়ল। ঘড়ি দেখতেই চোখ কপালে উঠল। সে ধরফরিয়ে উঠে বিছানা ছেড়ে নামল। চশমা খুলে রেখে ওয়ার্ড্রোব থেকে জামাকাপড় বের করে ওয়াশরুমে ছুটল। বেরিয়ে এলো কিছুক্ষণের মাথায়। মাথায় পেঁচিয়ে রাখা ভেজা তোয়ালে খুলে চুল মুছে নিল। পাশের চেয়ারে তা মেলে রেখে চলে এলো ড্রেসিং টেবিলের সামনে। ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ারটা বের করে প্লাকে লাগালো। অন করে চুল শুকাতে লাগলো কৃত্রিম গরম হাওয়ায়। কমিনিট শুকিয়েই অফ করে রেখে দিল। আঁচড়ে ফ্রাঞ্চ বিনুনি করে পিঠে ফেলল। কানে ছোট্ট সাদা টপটা পরে বিছানার কাছে গেল দৌড়ে। বিছানা থেকে ওভারকোট তুলে গায়ে জড়িয়ে নিল। ব্যাগে ফোন ভরে কাঁধে নিয়ে নিল। ড্রেসিং টেবিল থেকে হাত ঘড়িটা নিয়ে পড়তে পড়তে বেরিয়ে এলো ঘর ছেড়ে। ঘর থেকে বেরোতেই দেখল ডাইনিংয়ে বসা স্যুটবুট পরিহিত সৌহার্দ্যকে। তার এক হাতে কফির মগ, অন্য হাতে ফোন। ভ্রুদ্বয়ের মাঝে অসংখ্য ভাঁজ ফেলে ফোনের নীল আলোতে ডুবে রয়েছে। ফাঁকে ফাঁকে কফিতে চুমুক দিচ্ছে। মিহি তপ্ত শ্বাস ফেলল। এতগুলো দিন এসব দেখা তার নিত্যদিনের কাণ্ড বলা চলে। ঘর থেকে বেরিয়েই যেই দৃশ্য তার সামনে সবার প্রথমে পড়ে তা হল এইটা। তবে মাঝে মধ্যে সৌভাগ্যবশত দেরিতে ঘুম থেকে উঠলে এইসব আর দেখতে হয় না। মিহির মতে যেদিন সকালে তার সৌহার্দ্যকে দেখতে হয় না, সেই দিনটা তার খুব হাসি খুশি যায়। ভার্সিটিতেও, বাড়িতেও। মিহি নিজের দিকে তাকালো একবার। কালো টপসের সাথে কালো ফর্মাল প্যান্ট, উপরে হাঁটু সমান ব্রাউন রঙের একটা ওভারকোট। মিহি সামনে যেতেই সৌহার্দ্য চোখ তুলল। গম্ভীর গলায় বলে, এত লেট কেন হয়ে গেছে? মিনমিন করে বলতেই সৌহার্দ্য তপ্ত গলায় বলল, বি সিনসিয়ার মিহি, কাজে যাচ্ছে তুমি, কোনো সার্কাস শোতে না। টাইম মেইনটেইন করতে শিখ। মিহির ইচ্ছে করল হাতের ব্যাগটা ছুঁড়ে লোকটার কপালে মারতে। সাতসকালে মানুষ একটু মিষ্টি করে কথা বলে, আর ইনি মুখটা কুঁচকে
রাগে ফুঁসতে ফুঁসতে সে জবাব দিল, আমি সার্কাস শোতে যাচ্ছি না, সেটা খুব ভালো করেই জানি। আর টাইম মেইনটেইনের জ্ঞান আমাকে দিতে হবে না। আমি যথেষ্ট পাঞ্চুয়াল। একদিন লেটের জন্য আপনি এমন বলতে পারেন না। তাই খুব পাঞ্চুয়াল তুমি, তাই না? লেট মি টেল ইউ, এখন 8:16 বাজে, অফিস 9টায়। তোমার খাবার খেতে খেতে কমপক্ষে 15 মিনিট লাগবে, যেহেতু তুমি পাখির মতো ঠুকরে ঠুকরে খাও। এরপর জুতো পরবে, নিচে নামবে, আরও 8-9 মিনিটের মতো লাগবে, ততক্ষণে 8:19 বেজে যাবে। এখান থেকে অফিস পৌঁছুতে আধ ঘন্টা লাগবে। তাহলে তোমার অফিসে পৌঁছাতে পৌঁছাতে 9:11 বেজে যাবে। ইটস মিন ইউ আর গোয়িং টু বি 11 মিনিটস লেট। মিহি হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। এত হিসাব কে করে? কে? মিহির মাথা ঘুরে উঠল। কি বিশ্রী! সৌহার্দ্য আবারও বলল, অফিসের প্রথম দিনেই এমন অবস্থা হলে বাকি দিনগুলো কি করবে? মিহি এবার করে ফট করে বলে বসল, খাবো না আমি। তাহলে তো আপনার হিসাব অনুযায়ী আমি 5 মিনিট আগে পৌঁছাবো। সৌহার্দ্য শীতল চোখে তাকায়, একটা খাবারও যদি প্লেটে থাকে তাহলে তোমার খবর আছে। শান্ত হুমকি শেষে সে পকেট থেকে মানি ব্যাগ বের করল। কয়েকটা রঙিন কাগজ মিহির দিকে এগিয়ে দিলে মেয়েটা ভ্রু কুঁচকায়। সৌহার্দ্য এবার তার হাত টেনে ধরল। কাগজগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। অফিস এড্রেস SMS করে দিয়েছি, আলাদা চলে যেও। এগুলো রাখো, তোমার হাত খরচ। অফিস থেকে স্যালারি পেলে তখন আমি আর তোমাকে এসব হাত খরচ দেব না। নিজের টাকায় চলবে। আর হ্যাঁ, অফিসে যেন কেউ কোনোভাবে আমাদের সম্পর্কের ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। এন্ড বি কেয়ারফুল অ্যাবাউট ইট। মিহির অসম্ভব আঁতে লাগলো ব্যাপারটা। সে অপমানিত বোধ করল খুব। এই লোকটা আসলে নিজেকে কি মনে করে মিহি ভেবে পায় না। কোথাকার কি সে? নবাব সিরাজউদ্দৌলা সে, নাকি সিরাজউদ্দৌলার বংশধর? কোনটা? কি সে? মিহি কি তার বিবাহিত স্ত্রী নয়? তাকে অস্বীকার করবে এভাবে? তার কি বিন্দুমাত্র মানিজ্যত নেই? এই লোক উঠতে বসতে তাকে অপমান করতে আসে কি ভেব? মিহি দাঁতে দাঁত পিষে বলল, কেন? কি হবে লোকে জানলে যে আমি আপনার কিছুমিছু হই? সৌহার্দ্য ভ্রু কুঁচকায়, সরি। কিছুমিছু? হ্যাঁ, কারণ আমার মনে হয় আমাকে স্ত্রীর বলে পরিচয় দিলে আপনার সম্মানে লাগে সেটা। And at some points it feels like you want to completely evade me, the relationship we have, my entire existence, every single thing. মিহি হঠাৎ রেগে গেল। রাগের বসে সবটা বলে ফেলল। সৌহার্দ্য শীতল চোখে চাইল, 8:18 বাজছে। দেরি করে গিয়ে প্রথম দিনেই সাসপেন্ড হতে চাইলে এখানে দাঁড়িয়ে বকবক করো। আমাকে জড়িও না, আমার দেরি হচ্ছে। সৌহার্দ্য পিছে ঘুরতে নিল। মিহি রেগে বাহু টেনে আবারও সামনে দাঁড় করালো তাকে। আওয়াজ উঁচিয়ে বলল, কথা ঘোরাচ্ছেন। এক্স্যাক্টলি হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট? সৌহার্দ্য না আমাকে রেসপেক্ট করতে জানেন, আর না অন্য কিছু। সৌহার্দ্য হাতের দিকে একবার চেয়ে তার দিকে তাকিয়ে বলল, বাড়াবাড়ি করছো এবার। মিহি ঝাড়া মেরে হাত সরালো। কিসের বাড়াবাড়ি? নিজেকে কি ভাবেন আপনি? সবকিছুতে আপনার এমন করতে হবে? আন্টি জন্মের পর মুখে মধু দেয়নি, নরমাল একটা ব্যাপারকে এত দূর টানার লজিকটা আমাকে একটু দেখাও। মিহি তার শান্ত শীতল হুমকিসুলভ দৃষ্টি দেখে নিভে গেল কিছুটা। গিয়ে জুতো জোড়া বের করে পরে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে দেখল সৌহার্দ্য ঘাড় কাঁধ করে কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। গম্ভীর গলায় জিজ্ঞেস করে, খাবারগুলো কে খাবে? আপনার খাবার আপনি খান। মিহি আর দাঁড়াল না। মুখ ঝামটে গটগট করে নিচে নেমে গেল। তাদের ফ্ল্যাটটা 7 তলায়। মিহি কোনোমতে 5 তলাতে নেমে লিফটের সামনে দাঁড়াল। বাটন চেপে দাঁড়িয়ে রইল। তখনই পাশে কেউ দাঁড়ায়। মিহি তাকাতেই সৌহার্দ্যকে দেখল। মুখ ঘুরিয়ে নীল বিতৃষ্ণায়।
লিফট ওপেন হতেই ভেতরে গিয়ে দাঁড়াল। সৌহার্দ্য মাথা ঝাঁকিয়ে ভেতরে ঢুকল। নিচে নেমে মিহি ধূপধাপ হেঁটে বেরিয়ে গেল। রাস্তায় এসে দাঁড়াতেই সামনে থেকে সাঁই করে একটা গাড়ি বেরোল। মিহি চমকে গিয়ে তাকাল। গাড়িটা তখন কিছুটা সামনে গিয়ে থেমেছে। গাড়িটা সৌহার্দ্যার। সৌহার্দ্য জানালার কাঁচ নামিয়ে মাথা বের করল। তার দিকে তাকায় একবার। মিহি ভ্রু কুঁচকে ফেলে। সৌহার্দ্য তাকিয়েই আবার মাথা ভেতরে নিয়ে নিল। তখনই মিহির ফোন এলো। মিহি সামনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েই ফোন বের করল ওভারকোটের পকেট হাতড়ে। কলার আইডি দেখে আরেকদফা চমকে সামনে তাকালো। এখান থেকে এখানে বসে আবার কল কে করে? পাগল নাকি এই লোক? মাথায় কোনো গন্ডগোল আছে কি? কি করছে এসব? মিহি ভ্রু কুঁচকে চেয়ে গলা ঝেড়ে কেশে কল রিসিভ করল। কি হয়েছে? ভদ্রতা কোথায় তোমার? ফোন রিসিভ করেই কে এভাবে কথা বলে? একে আপনি এখান থেকে এখানে বসে ফোন করেছেন, আবার আমাকেই ঝাড়ছেন। সৌহার্দ্য কপালে তর্জনী ঘষে তপ্ত শ্বাস ফেলল। বলল, গাড়িতে এসো এক্ষুনি। মিহি অবাক হয়, মানে কি? কেন আসতে বলেছি আমি? কেন আসব? হু আর ইউ? আমি আমার মতোই চলে যাব। দরজার নেই আপনাকে। বাড়াবাড়ি করবে না মিহি। চুপচাপ এসো, এখনি আসবে বলেই কল কাটে। মিহি যেতে চাইছিল না, তবে এড্রেসও তার জানা নেই। SMS যতই করুক, নিজের চেনারও তা একটা ব্যাপার রয়েছে। এতদিনে রাস্তাঘাট কিছুটা চিনেছে সে, তবে অফিসে যাওয়া হয়নি কখনো। মিহি পিলপিল করে গিয়ে গাড়ির পাশে দাঁড়ায়। খোলা উইন্ডো থেকে মাথা ঢুকিয়ে বলল, কি সমস্যা আপনার? কি সমস্যা হবে? ডাকলেন কেন? সৌহার্দ্য ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তুমি কি ঝগড়া ছাড়া কথা বলতে পারে না? আপনারও কি মুখ থেকে ভালো কথা বের হয় না? কখনো মধু খাননি? সৌহার্দ্য বিরক্ত হল। ঝুঁকে এসে পাশের সিটের দরজা খুলে দিয়ে বলল, ওঠো। মিহি মুখ কুঁচকে নিল। গাড়িতে উঠে বসল। সিট বেল্ট লাগাতেই সৌহার্দ্য গাড়ি স্টার্ট করল। সময় গড়াচ্ছে পিনপতন নীরবতায়। মিহি চুপচাপ হাতে মাথা ঠেকিয়ে বসেছিল প্যাসেঞ্জার সিটে। বাইরে রোদ। রাস্তার পাশে বেশ কিছু চেরি ব্লসমের অনেকগুলো গাছ সারি করে আছে। ফুল পড়ে ছড়িয়ে আছে রাস্তায়ও। মিহির ফুলগুলো এত পছন্দের, সে সেগুলো দেখছিল। একসময় মাথা সরিয়ে এনে সৌহার্দ্যর দিকে তাকালো। রয়েসায় সৌহার্দ্যকে বলল, কত তো বলছিলেন তোমাকে নিয়ে যেতে পারবো না, এই না সেই না। তাহলে এখন কেন নিচ্ছেন? আজকে তোমার অফিসে প্রথম দিন। আজকের মতো নিয়ে যাচ্ছি, এরপর আর একদিনও নিয়ে যাব না। মিহি চোখ উল্টালো। নিজেকে ধাতস্থ করে বলল, অফিসে কেন? আমার আর আপনার সম্পর্কের ব্যাপারে জানতে চান না? আমি যে আপনার কিছু হই সেটা কেন জানাতে চান না? সৌহার্দ্য শান্তভাবে বলল, আমি চাই না অফিসে কেউ এমন বলুক আমার স্ত্রী হওয়ার খাতিরে তুমি এক্সট্রা ফ্যাসিলিটিস ভোগ করছো। আর না তো আমি চাই কেউ আমাদের ব্যাপারে জানুক। আমি এখনো এই সম্পর্ক মানিনি। মা বাবার জন্য এই সবটা করা। মিহি থেমে গেলে। নাড়াচাড়া করতে থাকা হাত দুটো থমকে গেল। নৈশব্দে পড়ে রইল ছোট্ট কোলটিতে। সে ভাবছিল, অন্তত স্ত্রী হওয়ার দায়িত্বটুকুনের খাতিরে এগুলো করছে। হয়তো ধীরে ধীরে সম্পর্কটাও মেনে নিতে শুরু করছে, তবে সম্পূর্ণ ব্যাপারটাই যে সৌহার্দ্য মা বাবার জন্য করছে এটা সে ভাবেনি। মিহি সময় নিয়ে নিজেকে সামলালো। কণ্ঠনালী কেমন যেন রেয়াদ হয়ে আসছে। জানালার দিকে ফিরল। মুখে আঙুল রেখে সময় নিয়ে মিনমিন করে বলল, আমিও আপনাকে মেনে নিতে বসেনি। আর না, এই সম্পর্ক আমি মেনে নিয়েছি, না তো মানব কখনো। সেখানে আপনি তে আরো দূরের কথা। কথাটায় কি হলো কে জানে। সৌহার্দ্য আচমকা গাড়িতে ব্রেক কষল। হুট করে এমন হওয়ায় মিহি চমকে গেল। সিট বেল্টের কারণে অসুবিধা হলো না খুব একটা, তবে মিহি ক্ষেপে গিয়েছে।
সৌহার্দ্যকে কিছু বলতে নিবে তার আগেই সৌহার্দ্য ঝুঁকে এলো তার দিকে। মিহি চমকে উঠল, ধরফরিয়ে উঠে পিছনে সরে গেল। সৌহার্দ্য তার পাশের গাড়ির দরজা খুলে দিয়েই সরে গেল। মিহি বোকা বনে গেল। কি হলো? সৌহার্দ্য স্টিয়ারিং ধরে রেখেছে শক্ত হাতে। শীতল চোখে তাকিয়ে কেমন করে তুড়ি বাজিয়ে বলল, আউট। অত্যন্ত বাজে দেখালো তার কথার ধরন। মিহি হতভম্ব হয়ে গেল। আশেপাশে তাকিয়ে বুঝল এটা মাঝ রাস্তা। মিহি আবারও ভ্রু গুটিয়ে তাকায় তার দিকে। কি? আই সেইড গেট আউট ফ্রম মাই কার। গলার স্বরটা এবার বেশি জোরেই শোনাল। মিহি বিস্ময় নিয়ে চেয়ে আছে। আমি একা কি করে যাব এখন? সেটা আমার দেখার বিষয় না নিশ্চয়ই। অপমানে মিহির মুখ থমথমে হয়ে এল। মেজাজ চিড়বিড়িয়ে উঠল। গম্ভীর মুখে সৌহার্দ্যর দিকে চেয়ে সে ব্যাগ নিয়ে চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। নেমে গিয়ে খুব জোরেই গাড়ির দরজা লাগাল। জানালা দিকে ঝুঁকে সৌহার্দ্যকে কিছু বলতে নিলে সৌহার্দ্য দাঁড়াল না পর্যন্ত। মুখের সামনে থেকে গাড়ি নিয়ে সাঁই করে চলে গেল। মিহির রাগে গা রি করছে। সৌহার্দ্যর দিকে উদ্দেশ্য করে ব্যাগ ছুঁড়ে মারল রাগের চোটে। বেশি দূর কিছুই হল না, সামনেই গিয়ে পড়ল। মিহির আগে রাস্তার মাঝে দাঁড়িয়েই কিছুক্ষণ হাত পা ছুঁড়ল। তারপর বাধ্য হয়েই সামনে গিয়ে ব্যাগটা আবার তুলে নিল হাতে। তপ্ত মেজাজে ভয়ঙ্কর গালি দিল সৌহার্দ্যকে।